কি বললাম আমি কোশ্চেনটা, একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা উচিত বলে তুমি মনে করো? যদি তোমাকে বাই চান্স এরকম একটা কোশ্চেন করলো, তখন তুমি অ্যান্সার দিবে। যে কেউ আমাকে অ্যান্সারটা দাও, অনেকে এখানে আছো। আচ্ছা, বেশ। আচ্ছা, হ্যাঁ, ঠিক বলছো। আর আর কি পয়েন্ট বলা যায় এখানে? একটু, হ্যাঁ, বেশ। এরপরে আমি যদি আরেকটা কোশ্চেন করি, যে বিদ্যালয়ে শৃঙ্খলা স্থাপনের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দেয় বলে তোমার জানা রয়েছে? মানে এক ক্লাসের মধ্যে যে বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়, সেখানে কি কি সমস্যা হয়? হুম? কেন হয় এই বিশৃঙ্খল পরিবেশটা সৃষ্টি? একটা বিদ্যালয়ে এই বিশৃঙ্খলা, মানে একটা, মানে শ্রেণীকক্ষে একটা বিশৃঙ্খলা যে স্থাপিত হয়, সেটা কেন হয়, কেন হতে পারে? তুমি সেই ক্লাসটাকে করে কিভাবে মানে পড়াবে, মানে কিভাবে সেই, মানে খুব বাচ্চারা খুব করছে, যার কারণে তুমি সেখানে কি ভূমিকা পালন করবে, মানে তুমি কি করে চুপ করাবে? না, আইসিডি বলবে না, মানে স্কুলে থাকেও না আইসিডি, আইসিডি ছাড়া অন্য অন্য পয়েন্ট বল। এটা সব যে কোনো স্কুলে দিতে পারবে, তোমাকে ওরকম আইসিডি স্কুলে যে কোনো কথা নেই। আচ্ছা, একজন শিক্ষকের কি কি গুণ, ন্যূনতম গুণ থাকা উচিত বলে তোমার মনে হয়? কি কি গুণ থাকা উচিত একজন শিক্ষকের, কি মনে হয় তোমাদের? তুমি তো শিক্ষক হতে যাচ্ছ, তোমার কি কি ন্যূনতম থাকা উচিত বলে তোমার মনে হয়, বলো তো দেখি। হ্যাঁ, একদম সেই বিষয়ে তোমাকে এক্সপার্ট হতে হবে। একদম ধৈর্যশীল ছাত্র, সেই বিষয়ে তোমাকে হতে হবে। এবং একদম একদম ঠিক আছে। মানে সায়েন্স সাইকোলজি থেকে আমি কোশ্চেন তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? আরো অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তোমাকে যে ইন্ট্রোডাকশনটা দেবে, তো ইন্ট্রোডাকশন নেওয়ার পরে তোমাকে ওখান থেকে কোশ্চেন করে বিভিন্ন ধরনের, ঠিক আছে? আর তোমার জেনারেল নলেজ সেইগুলো দেখবে, যে 2025 সালে অনেক কিছু হয়েছে, সেগুলো তোমার কোশ্চেন করতে পারে। তারপরে তোমাকে ডেমো দেওয়ার কথা বলবে, ঠিক আছে? এরপরে বলো যে বৌদ্ধ দর্শন, তোমরা বৌদ্ধ দর্শন থেকে কারা কারা ডেমো দিচ্ছে ওখানে, ঠিক করেছো? ভালো করে পড়ে নিয়ে দেখো, ঠিক আছে? পড়ে নিয়ে ভালো করে পড়ে দেখো, তারপরে আমাকে পাঠাবে। আর কি কি বৌদ্ধ দর্শন থেকে করছো মৌ ছাড়া? আর এখানে কি করছো? মানে মৌ তো করছে, আর আরেকজন বৌদ্ধ দর্শন থেকে আপনি বলেছে। আচ্ছা, পল্লবী এখানে আছে, পল্লবী ক্লাস টাইম করেছে, তারপর ও কোথায় চলে গেল, নেই আছে। আর দোলন, তুমি কি নিয়ে করছো?
ইন্ডিয়ান ফিলোসফি থেকে ডেমো। না 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 না, আমি আগের দিন না, হেত্তা ভাস্তি কেউ করবে না এখানে, আমার যারা যারা রয়েছে স্টুডেন্ট, হেত্তা ভাস্তি করবে না। মানে তুমি ওখান থেকে তোমাকে কি কি মানে তর্ক সংগ্রহ, সমীকরণ, তর্ক বাগিশ এগুলো পড়েছো? এই টেক্সটগুলো, এই টেক্সট ভালো করে পড়া আছে তোমার? বাবা হেত্তা ভাস্তি করতে গেলে কিন্তু অনেক কোশ্চেন জিজ্ঞেস করছে, সেগুলো তোমার অ্যান্সার দাও, কিন্তু ক্যাপাবিলিটি করতে হবে। তুমি চারবার দর্শন, চারবার দর্শন তো কত ভালো হয়েছে, অনেক সোজা চারবার দর্শন। বৌদ্ধ দর্শন কিন্তু চাপ। চারবার দর্শন তুমি যে টপিকটা চুজ করবে সেটা চুজ করো, যেটা যে টপিকটা চুজ করবে সেই টপিকটাকে সোজা চুজ করতে হবে। বুঝতে পারছো না ব্যাপারটা কি বলছি? মানে একটা সব টপিক নেবে, একদম বড়তে যাবে না, ব্রডে যাবে না। একটা এমন ছোট টপিক চুজ করবে যাতে ওখান থেকে বেশি কোশ্চেন না করতে পারো। বোঝা গেছে? হ্যাঁ একদম করা যেতেই পারে, খুব ভালো টপিক রয়েছে, জড়বাদ রয়েছে, কত কিছু রয়েছে এখানে। তারপরে জৈন দর্শন থেকে তোমরা শ্যাটবাদ করতে পারো, অনেক অংশ করতে পারো, অনেক ভালো ভালো টপিক রয়েছে। সবাই যদি বৌদ্ধ দর্শন করতে এইগুলো কি করবে? সবাই যদি বৌদ্ধ দর্শন করতো তাহলে এইগুলো কে করবে বলো? তাহলে একই রকম হয়ে যাচ্ছে সবার না। এই জন্যই বলতে আর কেউ কিন্তু হেত্তা ভাষণে করবে না, আমি আগে থেকে বলেছি সেটা। তাই হেত্তা ভাষণে কেউ করবে না, ওখান থেকে অনেক রকমের কোশ্চেন আছে যেগুলো তোমরা পারবে না বলতে। তুমি যে টপিকটা নিয়ে করবে সেটা নিয়ে তুমি বলতে পারো সবাইকে, ঠিক আছে? হ্যাঁ বলো। আচ্ছা তুমি যদি পেন খাও, তুমি তো পেন স্টুডেন্ট, আমার তুমি আমাকে দিয়ে দেবে, পেন স্টুডেন্ট তারা আমাকে দিয়ে দেবে, আমি ওটা ঠিক করবো, ঠিক আছে? ক্লাসে তো এত বলা সম্ভব নয়। পেন স্টুডেন্টরা, হ্যাঁ বলো। হুম, না না তোমারটা শোভন দাস বলে না, আমি বুঝতে পেরে গেছি। ও পেমেন্ট আছে না, আগের ক্লাসে তো ডেমো, তো ডেমো নিয়েছিলাম, রেকর্ড আর করিনি। তোমাদের কি মানে রেকর্ড লাগবে? মেন ক্লাসে রেকর্ড লাগবে? এখানে আমি বলছি মানে শুধু ডেমো না হচ্ছে। হুম, আচ্ছা তাহলে এবার কিন্তু ডেমো ক্লাসও রেকর্ডিং দিয়ে দেবো, ঠিক আছে? আমি ভেবেছিলাম মানে তোমাদের লাগবে, রেকর্ডিং করিনি আমি। আচ্ছা আমি তোমাদের যে স্ক্রিপ্টটা পাঠিয়েছিলাম তোমরা সবাই করেছো ওইটা? আগের দিনে আমি যে পাঠিয়েছিলাম যেটা, তোমরা কিন্তু ডায়াগ্রাম চার্ট যা বলবো আমি লিখে দিই, ঠিক আছে? যেমন করে ডায়াগ্রাম সবটাই ওখানে লেখা আছে, তুমি এখন চার্টটাকে মেনটেন করে করবে, ঠিক আছে? এবার আমি বৌদ্ধ দর্শনে আসছি, ঠিক আছে? বৌদ্ধ দর্শন নিয়ে আগের দিন আমি বলেই দিয়েছিলাম যে আজকে আমি বৌদ্ধ দর্শন নিয়ে শুধুমাত্র পড়াবো, ঠিক আছে? তোমরা কিন্তু বৌদ্ধ দর্শন মানে সবাই পড়ে যাবে, কারণ এখান থেকে করবে এমনি আদার্স কোশ্চেন গুলো। তো তোমরা কি এটা বলতে পারবে আমাকে যে হ্যাঁ বলো তো, একটা জিনিস জিজ্ঞেস করবো আমি, হ্যাঁ বলো। হ্যাঁ বলো কি বলছো? হ্যাঁ হুম, সে তো করবে না, ম্যাডামরা তো এটা শুধুমাত্র করবে না, কারণ তোমাকে পুরো দেখে সব কিছু ইয়ে রয়েছে নাকি। তুমি এটা ভেবো না তুমি যদি পড়ে যাবে ডিমো, শুধুমাত্র ওইটাই কোশ্চেন জিজ্ঞেস করবে তোমাকে, এটা নয়। হ্যাঁ সেখান থেকে তো কোশ্চেন করবে, তোমার ডেমো টপিক থেকে তো কোশ্চেন
কিন্তু আমি এটা বলছি না, আমি বলছি যে তোমাকে সাধারণ যে ফিলোসফি কোশ্চেন গুলো রয়েছে, যে দর্শনের থেকে, সেখান থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। তুমি এমন ভেবো না যে তোমাকে বৌদ্ধ দর্শন পড়ে গেছে, বৌদ্ধ দর্শন থেকে কিছু জিজ্ঞেস করবে। ঠিক আছে? ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন এই দুটো থেকে যে কোনো টপিকের থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যে কোনো টপিকের থেকে। ওকে, যেমন তোমাকে বললো যে এরকমই একটা কোশ্চেন দিল যে বৌদ্ধগণ যে চতুর্বিধ প্রত্যক্ষ মানে সেগুলো কি কি বলতে পারবে তোমরা কেউ? বৌদ্ধরা যে চতুর্বিধ প্রত্যক্ষ মানে সেগুলো কি কি বলতে পারবে? কেউ বলতে পারবে এখানে? একদম বলো। হ্যাঁ, আমি লিখিয়ে দেবো তাও। ইন্দ্রিয় বিজ্ঞান, মনোবিজ্ঞান, আত্মবিজ্ঞান এবং যোগী জ্ঞান। ইন্দ্রিয় বিজ্ঞান, মনোবিজ্ঞান, আত্মসংবেদন এবং যোগী জ্ঞান, এই চারটে। এরপরে বলো বৌদ্ধরা কি এরকম ভাবে উল্টো কোশ্চেন করবে তোমাকে, বৌদ্ধরা কি নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করে নাকি সবিকল্প প্রত্যক্ষ স্বীকার করে? নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করে। তোমরা জানো কি যে অনুমান কত প্রকার বৌদ্ধ দর্শনে? বলো। অনুমান সেটা তো রয়েছে, এটা তো অনুমানের গঠনের। না না না, বলে দিচ্ছি, তোমার লিখে নাও, ঠিক আছে? এই জায়গাটা আমি লিখিয়ে দিচ্ছি। ওকে, সবাই লিখে নেবে আজকে এই অনুমান আর প্রমাণ ব্যবস্থাটা বৌদ্ধদের তোমরা তো লিখে নেবে, ঠিক আছে? প্রথমেই লেখো, হেডিং করো বৌদ্ধ প্রমাণ ব্যবস্থা। বৌদ্ধ প্রমাণ ব্যবস্থা লেখো। বৌদ্ধ দার্শনিক দিন নাগে প্রমাণ সমুচ্চয়, বৌদ্ধ দার্শনিক দিন নাগে প্রমাণ সমুচ্চয় এবং ধর্মপ্রীতিক ন্যায়বিন্দু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বুকগুলো, ধর্মপ্রীতিক ন্যায়বিন্দু ও প্রমাণ বার্ষিক। বৌদ্ধ দার্শনিক দিন আগে প্রমাণ সমুচ্চয়, দিন আগে কোনটো প্রমাণ সমুচ্চয়, ধর্মপ্রীতিক ন্যায়বিন্দু ও প্রমাণ বার্ষিক, বসুবন্ধুর বাদ বিধি এবং শান্ত রক্ষিতে তত্ত্ব সংগ্রহ, এই গ্রন্থগুলোর মধ্যে বৌদ্ধ সম্মত প্রমাণ ব্যবস্থা আলোচনা করা হয়েছে। এবার যদি তোমাকে বলে যে বলতো যে বৌদ্ধ সম্মত প্রমাণ ব্যবস্থা কোন কোন বুকে আলোচনা করা হয়েছে, সেখানে কিন্তু তোমাকে এই দিকগুলোর নামই বলতে হবে। অন্য অনেক রয়েছে, অনেক বই রয়েছে বৌদ্ধ দর্শনে, ওগুলো বললে হবে না। তো তোমাকে হ্যাঁ, বৌদ্ধ দার্শনিক দিন আগে প্রমাণ, বৌদ্ধ দার্শনিক প্রমাণ সমুচ্চয়, ধর্মপ্রীতিক ন্যায়বিন্দু ও প্রমাণ বার্ষিক এবং বন্ধুর বাদ বিধি, শান্ত রক্ষিতের তত্ত্ব সংগ্রহ, এই সমস্ত গ্রন্থে কিন্তু বৌদ্ধ দর্শনের প্রমাণ ব্যবস্থা আলোচনা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন করতেই পারে। এবং বৌদ্ধ মতের প্রমাণ কি বলতে পারবে কেউ? বৌদ্ধ মতের প্রমাণ কি? প্রমাণ লেখো। বৌদ্ধ মতে হচ্ছে প্রমাণ হলো প্রমার্জনক এবং প্রমা হলো সম্যক জ্ঞান। সম্যক জ্ঞান লব্ধ হলে কিন্তু দুঃখের যে অবিদ্যা, আদি কারণ অবিদ্যা, আমাদের দুঃখের মূল কারণ কি মনে পাচ্ছিল বৌদ্ধ দর্শনের? দুঃখের মূল কারণ অবিদ্যা। এই সম্যক জ্ঞান যদি আমাদের মধ্যে লব্ধ হয়, আসে, তাহলে দুঃখের যে আদি কারণ রয়েছে অবিদ্যা, সেই অবিদ্যা বা মিথ্যা যে জ্ঞান, অবিদ্যা মানেই তো মিথ্যা জ্ঞান, তাই তো? সেই অবিদ্যা মিথ্যা জ্ঞান কিন্তু বিনষ্ট হয়ে যায় এবং আমাদের পরম্পরা ক্রমে কিন্তু দুঃখ বিনিষ্ট হয়।
লেখা গেছে। আমি কিন্তু এটা বুঝিয়ে বলছি, কারণ তোমরা কিভাবে বলছো। দুঃখের আত্মন্তে যেই নিরোধ বা নির্বাণ লাভই কিন্তু জীবের চরম লক্ষ্য। দুঃখের আত্যন্তিক নির্বাণ চরম লক্ষ্য এবং সর্বপুরুষার্থ সিদ্ধির ঐকান্তিক উপায় হচ্ছে এই সম্যক জ্ঞান লাভ করা। আমাদের মধ্যে সম্যক জ্ঞান লাভ করাই কিন্তু একটা সর্বপুরুষার্থ সিদ্ধির উপায়। দুঃখের আত্যন্তিক নিরোধ বা নির্বাণ লাভই হচ্ছে এর চরম লক্ষ্য। সুতরাং সর্বপুরুষার্থ সিদ্ধি, এই সর্বপুরুষার্থ সিদ্ধি হয় যেটার উপায়কে সম্যক জ্ঞান লাভ করা। লেখা আছে বৌদ্ধ মতের এটা কি বলছেন, এক মিনিট। বৌদ্ধ মতের প্রাপকত্ব, সরি ওটা লিখো না। বৌদ্ধ সম্যক জ্ঞান বা প্রমাণ হচ্ছে একটা লক্ষণ। এই প্রাপকত্ব বলতে কি বোঝায় তোমরা জানো তো? এই প্রাপকত্ব, বৌদ্ধ মতের প্রাপকত্ব বলতে কি বোঝায় কে জানো? বলো আমাকে, যদি জানো কেউ, জানো কি? প্রাতকল্পনা, প্রাপকত্ব যেটা সফল প্রবৃত্তি জনকত্ব, ঠিক আছে, যেটা সফল প্রবৃত্তি জনকত্ব। যেমন কোনো বিষয় জ্ঞান লব্ধ হওয়ার পর তা যদি আমাদের সফল প্রবৃত্তি উৎপন্ন করে, বৌদ্ধ দর্শনে কিন্তু তাকে প্রমা বলা হয়েছে। আর সফল প্রবৃত্তি উৎপন্ন করে না, বলা হয়েছে অপ্রমা। যেমন জল পান করে আমার তৃষ্ণাটা নিবারণ হয়ে যাচ্ছে, এটা কি প্রমা জ্ঞান। কিন্তু যদি একটা মরীচিকায় জলের যে জ্ঞান হচ্ছে, মরীচিকায় তো কখনো জল থাকে না, সেই মরীচিকায় যখন আমাদের জলের জ্ঞান হয় তখন কিন্তু আমাদের তৃষ্ণাটা নিবারণ হলো না, সেটা কি হয়ে গেল অপ্রম। এভাবে বুঝিয়ে বলে দেবে, ঠিক আছে। এরপরে দেখো বৌদ্ধরা কিন্তু বৌদ্ধরা কিন্তু স্মৃতিকে কিন্তু প্রমাণ রূপে স্বীকার করে না। এটা অনেকেই জানে না। বৌদ্ধরা কিন্তু প্রমাণ রূপে স্বীকার করে না। কেন করে না জিজ্ঞেস করতেই পারে। বৌদ্ধরা স্মৃতিকে প্রমাণ রূপে স্বীকার করে না, কেন করে না? একটা জিজ্ঞাসা চিহ্ন দাও। বৌদ্ধরা স্মৃতিকে প্রমারূপে স্বীকার করে না, কেন করে না? কারণ স্মৃতি জ্ঞান হচ্ছে সংস্কার জন্য। স্মৃতি জ্ঞান একটা সংস্কার জন্য, এবং যে বিষয় সংস্কার উৎপন্ন হয়, স্মৃতি সংস্কার জন্য যে বিষয় সংস্কার উৎপন্ন হয় কেবল স্মৃতি হয়। সুতরাং স্মৃতি জ্ঞানের বিষয় কিন্তু অনিবার্যভাবে একটা সংস্কারের বিষয়। তাহলে কি বললাম? বৌদ্ধরা কিন্তু স্মৃতিকে প্রমাণ রূপে স্বীকার করে না, কেননা স্মৃতির জ্ঞান হচ্ছে সংস্কার জন্য, এবং যে বিষয় সংস্কার উৎপন্ন হয় কেবল সেই বিষয় কিন্তু স্মৃতি সম্ভব হয়। সুতরাং স্মৃতি জ্ঞানের বিষয় কিন্তু এইটা কিন্তু সবসময় একটা সংস্কারের বিষয় হয়, এবং এই সংস্কারটা কিভাবে আসে তখন জিজ্ঞেস করতে পারি, সংস্কার কি করে আসে? এই সংস্কার কিন্তু অনুভব থেকে আসে। এবং স্মৃতি জ্ঞান কিরকম করে আসে? স্মৃতি জ্ঞানের বিষয় হচ্ছে আমরা যে পূর্বে যে আমাদের জ্ঞান হয়েছিল সেই পূর্ব লব্ধ কিন্তু অনুভবের বিষয় হচ্ছে স্মৃতি জ্ঞান। আবার
অনুভবের বিষয় মানেই কিন্তু সেটা আমাদের অধিগত বিষয়। সুতরাং স্মৃতি জ্ঞানের বিষয় কিন্তু অনধিগত থাকে না, সেই কারণে কিন্তু প্রমা পদবাচ্য নয়, বোধদের মতো। লেখা গেছে, তোমাদের কিন্তু কোশ্চেন করতেই পারে এখান থেকে যে বৌদ্ধরা স্মৃতিকে প্রমাণ রূপে কেন স্বীকার করেনি। এরপরে হেডিং করো, বৌদ্ধরা কয় প্রকার প্রমাণ স্বীকার করেছেন। বৌদ্ধরা কয় প্রকার প্রমাণ বৌদ্ধরা লেখো, বৌদ্ধরা হচ্ছে কয় প্রকার প্রমাণ স্বীকার করেছেন। বৌদ্ধরা দুই প্রকার প্রমাণ স্বীকার করেছেন, একটা হচ্ছে প্রত্যক্ষ, আরেকটা হচ্ছে অনুমান। এরপরে দেখো, যথার্থ অর্থে তারা কেবল নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করলেও, যথার্থ অর্থে তারা কেবল নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করলেও ব্যবহারিক প্রয়োজন বোধে তারা কিন্তু সংকল্প প্রত্যক্ষ ও অনুমান স্বীকার করে। কি বললাম, যথার্থ অর্থে তারা কেবল নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করলেও ব্যবহারিক প্রয়োজন বোধে কিন্তু তারা সবিকল্প প্রত্যক্ষ এবং অনুমান স্বীকার করে। তারপরে হেডিং করো প্রত্যক্ষ, বৌদ্ধ দর্শনে প্রত্যক্ষ। বৌদ্ধ, হ্যাঁ, ব্যবহারিক প্রয়োজন বোধে তারা সবিকল্প প্রত্যক্ষ কেউ কিন্তু স্বীকার করে। এরপরে প্রত্যক্ষ দিয়ে হেডিং করো, বৌদ্ধগণ দু প্রকার বিষয়ের কথা বলেন, একটা হচ্ছে স্বলক্ষণ, আরেকটা হচ্ছে কি সামান্য লক্ষণ। বৌদ্ধগণ দু প্রকার বিষয়ের কথা বলেন, একটা কি স্বলক্ষণ, আরেকটা হচ্ছে সামান্য লক্ষণ। এরপরে তোমাদের কোশ্চেন করতে পারে যে স্বলক্ষণ বলতে কি বোঝানো হয়। স্বলক্ষণ কি? বৌদ্ধদের মতে কেবল এই স্বলক্ষণ বিষয়ই প্রত্যক্ষ হয়। এই বিষয়ের মধ্যে একটা কি রয়েছে, একটা স্বলক্ষণ আর একটা সামান্য লক্ষণ। এই দুই প্রকার বিষয়ের মধ্যে কেবল স্বলক্ষণ বিষয়টি কিন্তু প্রত্যক্ষ হয়। স্বলক্ষণ বিষয় কি? এরপরে স্বলক্ষণ বিষয় হলো যার মধ্যে নাম, জাতি, গুণ এগুলো নেই। যার মধ্যে নাম, জাতি, গুণ এগুলো নেই। নাম, জাতি রহিত খনিজ বস্তু সত্তা। নাম, জাতি রহিত খনিজ বস্তু সত্তা, ভালো ভাষা এটা বলতে পারে। নাম, জাতি রহিত খনিজ বস্তু সত্তা। এবং এরপরে লেখা গেছে এইটুকুনি। স্বলক্ষণ বিষয়টা কি? অ্যাকচুয়ালি নাম, জাতি রহিত খনিজ বস্তু সত্তা। এবং বৌদ্ধ দর্শনে এই নাম, জাতি, দ্রব্য, গুণ, ক্রিয়াকে বলা হয় পঞ্চ কল্পনা, যেটা কিন্তু স্বলক্ষণ বিষয়ের মধ্যে থাকে না। বৌদ্ধ দর্শনে নাম, জাতি, দ্রব্য, গুণ এবং ক্রিয়াকে বলা হয় কি পঞ্চকল্পনা। পঞ্চকল্পনা, বৌদ্ধ দর্শনে নাম, জাতি, দ্রব্য, গুণ ও ক্রিয়াকে বলা হয় পঞ্চকল্পনা। দেখা গেছে। এবং এই পঞ্চকল্পনা অবিশিষ্ট বিষয় হলো কিন্তু স্বলক্ষণ। যার মধ্যে এই পঞ্চকল্পনাগুলো নেই সেই বিষয়টাই হচ্ছে স্বলক্ষণ। যার মধ্যে জাতি, নাম, দ্রব্য, গুণ, ক্রিয়া, যার মধ্যে জাতি, নাম, দ্রব্য, গুণ, ক্রিয়া
নেই, সেই বিষয় হচ্ছে স্বলক্ষণ। আর এই পঞ্চকল্পনা বিশিষ্ট যার মধ্যে জাতি, দ্রব্য, গুণ, ক্রিয়া এগুলো রয়েছে, সেটা হচ্ছে কিন্তু সামান্য লক্ষণ। বোঝা গেছে? এটা তোমাকে কোশ্চেন করলো, এরকম করলে এরপরে যদি তোমাকে বলে যে উদাহরণ দিয়ে বোঝাও, তাহলে সামান্য লক্ষণ কি বলবে, যে তার মধ্যে জাতি, দ্রব্য, নাম, ক্রিয়া সবটাই রয়েছে। তাহলে দেবদত্ত, দেবদত্ত কি, এক মিনিট, তাহলে কি বলবে সেখানে, সামান্য লক্ষণ এবং স্বলক্ষণ কি বলবে সেটা, দেবদত্ত। এই দেবদত্ত জ্ঞানে দেবদত্ত হচ্ছে একটা নাম, যার মধ্যে নাম, জাতি, দ্রব্য, গুণ, ক্রিয়া রয়েছে, এইভাবে বুঝিয়ে বলবে, সেটা হচ্ছে কি সামান্য লক্ষণ। যদি বলে বলো তো মনুষ্যত্ব, এই মনুষ্যত্বটা কি, কি বলবে এখানে, মনুষ্যত্ব কি স্বলক্ষণ নাকি সামান্য লক্ষণ, কে বলবে আমাকে, মনুষ্যত্ব কি? একদম, মনুষ্যত্ব একটা জাতি, একদম। তাহলে এগুলো কিন্তু সামান্য লক্ষণ। আর যে তার মধ্যে নাম, জাতি, গুণ এগুলো এই পঞ্চকল্পনা নেই, বলবে কিন্তু পঞ্চকল্পনা নেই, পুরোটা বলে কিন্তু এরকম ভাবে ডেসক্রিপশন দেবে যে যার মধ্যে জাতি, নাম, দ্রব্য, গুণ, ক্রিয়া নেই, এই পঞ্চকল্পনা শূন্য কিন্তু স্বলক্ষণ বিষয়ের জ্ঞানকে বলা হয় কি প্রত্যক্ষ জ্ঞান। বৌদ্ধ দর্শনে তাহলে প্রত্যক্ষ জ্ঞান কাকে বলা হয়, বৌদ্ধ দর্শনে প্রত্যক্ষ জ্ঞান বলা হয় নাম, জাতি রহিত পঞ্চকল্পনা শূন্য স্বলক্ষণ বিষয়ের জ্ঞানকে বলা হয় প্রত্যক্ষ জ্ঞান। এরপরে তোমাকে কোশ্চেন করতে পারে যে দীননাথ, দীননাথ তার প্রমাণ সমুচ্চয় গ্রন্থে প্রত্যক্ষের লক্ষণে কি বলেছেন, দীননাথ তার প্রমাণ সমুচ্চয় গ্রন্থে প্রত্যক্ষের লক্ষণে কি বলেছেন, তোমরা কেউ জানো এটা? তোমরা যদি বহু দর্শনীকে বলো, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে দীননাথ তার প্রমাণ সমুচ্চয় গ্রন্থে প্রত্যক্ষের লক্ষণে কি বলেছিলেন? একদম, প্রত্যক্ষণ কল্পনা করো, নাম যাত্রাদি সংযুক্ত। এরপরে দেখো ধর্মকীর্তি, এরপরে দেখো ধর্মকীর্তি তার ন্যায়বিন্দুতে, তার ন্যায়বিন্দু গ্রন্থে, ধর্মকীর্তি তার ন্যায়বিন্দু গ্রন্থে প্রত্যক্ষের লক্ষ্য প্রসঙ্গে বলেছেন প্রত্যক্ষ কল্পনা করো অভ্রান্তম, প্রত্যক্ষ কল্পনা করো অভ্রান্তম দিয়ে দিতেই পারে যে ধর্মকীর্তি ন্যায়বিন্দু গ্রন্থে কি বলেছেন, প্রত্যক্ষ কল্পনা করো অভ্রান্ত। লেখা গেছে? এরপরে দেখো হচ্ছে বৌদ্ধ মতে, বৌদ্ধ মতে স্বলক্ষণ বস্তুই হচ্ছে একমাত্র সৎ, স্বলক্ষণ বস্তুই হচ্ছে একমাত্র সৎ, এবং সৎ বস্তু মাত্রই বৌদ্ধ দর্শনে বলা হয়েছিল কি, সৎ বস্তু মাত্রই হচ্ছে অর্থক্রিয়াকারী, অর্থাৎ স্বলক্ষণ বস্তুই হচ্ছে কিন্তু অর্থক্রিয়াকারী, কারণ তার মধ্যে সৎ কিন্তু একটা লক্ষণ রয়েছে। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এটা বলতে পারবে যে সামান্য লক্ষণে কোন প্রত্যক্ষ অনুভূতি হয়, নির্বিকল্প নাকি সবিকল্প, বলতে পারবে? আর স্বলক্ষণে কি প্রত্যক্ষ হয়? লিখে নাও, প্রত্যক্ষের ক্ষেত্রে, প্রত্যক্ষের ক্ষেত্রে স্বলক্ষণ বস্তুর অর্থক্রিয়াকারিত্ব কিন্তু জ্ঞান যখন নিজের আকারটাকে আরোপ করে, এবং সামান্য লক্ষণের কোন অর্থক্রিয়াকারিত্ব নেই, তাই কিন্তু এই সামান্য লক্ষণ অসৎ, সামান্য লক্ষণ কিন্তু অসৎ, তার কিন্তু কখনো প্রত্যক্ষ হয় না।
কেন হয় না? কারণ সামান্য লক্ষণের কিন্তু কোনো অর্থক্রিয়াকারিত্ব নেই। এই প্রত্যক্ষ শব্দের দ্বারা কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষকে বুঝতে হবে, কখনোই আমরা সবিকল্প প্রত্যক্ষকে বুঝি না। এবং সামান্য লক্ষণের কিন্তু সবিকল্প প্রত্যক্ষ এবং অনুভূতি হয়, কিন্তু স্বলক্ষণ কিন্তু কেবল নির্বিকল্প প্রত্যক্ষ। কেন হয় দেখো, স্বলক্ষণের কেবল নির্বিকল্প প্রত্যক্ষ হয়, কেননা স্বলক্ষণের প্রত্যক্ষ নির্বিকল্প এই কারণে, কারণ স্বলক্ষণ আমি যেটা বললাম পঞ্চকল্পনা নাম জাতির কিন্তু রহিত, পঞ্চকল্পনার নাম জাতির রহিত, কিন্তু এই স্বলক্ষণের জন্য কিন্তু স্বলক্ষণের আর কি বলেছিলাম নির্বিকল্প প্রত্যক্ষের মধ্যে কি বিশেষ্য বিশেষণ থাকে, থাকে কি? এই জন্যই কিন্তু লক্ষণের কিন্তু নাম জাতি পঞ্চকল্পনা কিন্তু রহিত, কারণ এই নাম জাতি কিন্তু বিশেষণ বা বিকল্প নেই, তাই হচ্ছে নির্বিকল্প। সুতরাং বৌদ্ধ দর্শনে কিন্তু প্রত্যক্ষ বলতে বলতে, এটা বৌদ্ধ দর্শনে প্রত্যক্ষ বলতে নির্বিকল্প প্রত্যক্ষই হচ্ছে বিভক্তি। ঠিক আছে, এরপরে লেখো বৌদ্ধগণ চারটে প্রত্যক্ষ মানে বা চতুর্বিধ প্রত্যক্ষ মানে ইন্দ্রিয় বিজ্ঞান, মনোবিজ্ঞান, আত্মসংবেদন এবং জ্ঞান। তোমরা কি জানো যে প্রত্যক্ষ যে চারটে বলা হয়েছে ইন্দ্রিয় বিজ্ঞান কি, মনোবিজ্ঞান কি? কারণ জানো, তোমরা কি জানো বিজ্ঞান, মনোবিজ্ঞান, আত্মসংবেদন, যোগী জ্ঞান কি? তোমাদের কি লেখানোর প্রয়োজন আছে এই জায়গায়? আচ্ছা, তো লেখো, ফার্স্ট পয়েন্ট করো, চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা, চক্ষু আমাদের চক্ষু যে ইন্দ্রিয়, সেই চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা যখন আমরা রূপ রসাদি সলক্ষণ বস্তুর যে প্রত্যক্ষ হয় তাকে কিন্তু ইন্দ্রিয় বিজ্ঞান বলে। ফার্স্ট যে প্রত্যক্ষ বৌদ্ধগণ চতুর্বিধ প্রত্যক্ষ মানে ফার্স্ট যে প্রত্যক্ষ রয়েছে সেটা হচ্ছে ইন্দ্রিয় বিজ্ঞান। চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা রূপ রসাদি সলক্ষণ বস্তুর যে প্রত্যক্ষ হয় তাকে বলা হয় কি ইন্দ্রিয় বিজ্ঞান প্রত্যক্ষ। যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় তো আমাদের মধ্যে রয়েছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় এবং এদেরকে কিন্তু অধিপতি প্রত্যয় বলে। আর রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই পাঁচটা কি সলক্ষণ বস্তু, এদেরকে কিন্তু আলম্বন প্রত্যয় বলা হয়, আলম্বন প্রত্যয়। লেখা কি হয়, এখানে কি হয় ব্যাপারটাকে বোঝাবে কি করে? চক্ষুর দ্বারা আমরা রূপ প্রত্যক্ষ করি, কর্ণের দ্বারা শব্দ প্রত্যক্ষ করি, নাসিকার দ্বারা ঘ্রাণ, জিহ্বার দ্বারা রস এবং ত্বক দ্বারা কিন্তু আমরা স্পর্শ প্রত্যক্ষ হয়। তাই এই ইন্দ্রিয় বিজ্ঞান প্রত্যক্ষ কিন্তু আমাদের চাক্ষুষ, শ্রাবণ, ঘ্রাণজ, রাসন এবং কাঁচ, এই 5 প্রকারের হয়। ইন্দ্রিয় বিজ্ঞান তাহলে এই 5 প্রকারের হয়, চাক্ষুষ, শ্রাবণ, ঘ্রাণজ, রাসন এবং কাঁচ। তারপরে দেখো বৌদ্ধ মতে প্রত্যক্ষ মাত্রই কিন্তু নির্বিকল্প সলক্ষণ বস্তু বিষয়ক। বৌদ্ধ মতে প্রত্যক্ষ মাত্রই কিন্তু নির্বিকল্প সলক্ষণ বস্তু বিষয়ক। ইন্দ্রিয় বিজ্ঞান প্রত্যক্ষ যেরূপ সলক্ষণ বস্তু বিষয়ক। মনোবিজ্ঞানের পরে প্রত্যক্ষের নাম লেখো, মনোবিজ্ঞান প্রত্যক্ষ। প্রত্যক্ষ কিন্তু সলক্ষণ বস্তু বিষয়ক।
এবং বস্তুগুলো কিন্তু সবসময় ক্ষণিক, পরিবর্তনশীল, সন্তান বা প্রবাহ বলা হয়েছে এবং এই প্রবাহ বা সন্তানের এক একটি ক্ষণের সংরক্ষণকে কিন্তু বলা হচ্ছে সন্ততি। বৌদ্ধ মতে বস্তু মাত্রই ক্ষণিক এবং পরিবর্তনশীল এবং এই প্রবাহ বা সন্তানের এক একটি ক্ষণের সংরক্ষণকে কিন্তু এক একটি সন্ততি বলা হচ্ছে। তারপরে দেখো, কোন ইন্দ্রিয়ের দ্বারা, যে কোনো একটা ইন্দ্রিয়, কোন ইন্দ্রিয়ের দ্বারা একটা সংলক্ষণ ইন্দ্রিয় বিজ্ঞান প্রত্যক্ষ উৎপন্ন হওয়ার, কোন ইন্দ্রিয়ের দ্বারা একটা সংলক্ষণ সন্ততির ইন্দ্রিয় বিজ্ঞান প্রত্যক্ষ উৎপন্ন হওয়ার অব্যবহৃত পরবর্তী ক্ষণে একই ইন্দ্রিয়ের দ্বারা ওই সংলক্ষণ সন্ততি থেকে যখন উৎপন্ন সংলক্ষণ সন্ততির যে প্রত্যক্ষ হয় তাকে মনোবিজ্ঞান প্রত্যক্ষ বলে। কিরকম ভাবে বোঝাবে সেটা আমি বলে দিচ্ছি, আগে এটা লিখে নাও। লেখা গেছে যে কোনো ইন্দ্রিয়, কোনো একটা ইন্দ্রিয়ের দ্বারা এখন সংলক্ষণ সন্ততির ইন্দ্রিয় বিজ্ঞান যে প্রত্যক্ষ উৎপন্ন হওয়ার অব্যবহৃত পরবর্তী ক্ষণে একই ইন্দ্রিয়ের দ্বারা এই সংলক্ষণ সন্ততি থেকে উৎপন্ন সদৃশ্য সংলক্ষণ সন্ততির যে প্রত্যক্ষ হয় তাকে কিন্তু মনোবিজ্ঞান প্রত্যক্ষ বলে। যেমন চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা, উদাহরণটা মানে বললেই বুঝতে পারবে, যেমন আমাদের চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা রূপের প্রত্যক্ষের ক্ষেত্রে, চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা রূপের প্রত্যক্ষের ক্ষেত্রে রূপের যে সংলক্ষণ সন্ততির সাথে চক্ষুর ইন্দ্রিয়ের প্রথম সম্বন্ধ হয়, লিখে নাও। লেখা গেছে চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা রূপের প্রত্যক্ষের রূপের যে সংলক্ষণ সন্ততির সাথে চক্ষুর ইন্দ্রিয়ের প্রথম সম্বন্ধ হয় তার চাক্ষুষ ইন্দ্রিয় উৎপন্ন হয়। এই প্রত্যক্ষের অব্যবহৃত পরোক্ষ নেই। যদি চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা সন্ততি থেকে উৎপন্ন সদৃশ একই রকম সদৃশ্য সন্ততির জ্ঞান হয়, বলা হয় কি মনোবিজ্ঞান প্রত্যক্ষ। যদিও এগুলো শুধু নাম আছে, বলবে না, এগুলো বলবে না যে মনোবিজ্ঞান প্রত্যক্ষ, আমি লিখিয়ে দিচ্ছি। লেখা গেছে, তাহলে তোমাদের জিজ্ঞেস করবে যে ইন্দ্রিয় বিজ্ঞান প্রত্যক্ষ ছাড়া কি মনোবিজ্ঞান হয়? কি আনসার দেবে এখানে? ইন্দ্রিয় বিজ্ঞান প্রত্যক্ষ ছাড়া কি মনোবিজ্ঞান হয়? কি आंसर दिए आंसर था आपके? অবশ্যই হয় না। কেন হয় না? কারণ এই চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা যখন আমাদের রূপের হচ্ছে, সেই রূপের যে সংলক্ষণ তার সাথে যখন চক্ষুর ইন্দ্রিয়ের প্রথম সম্বন্ধ হয়, সেটা তো সেই চাক্ষুষ ইন্দ্রিয় বিজ্ঞান থেকে হয়। ইন্দ্রিয় বিজ্ঞানে কি বলেছিলাম? তো এই চাক্ষুষ ইন্দ্রিয় বিজ্ঞান তখন উৎপন্ন হচ্ছে এবং এই প্রত্যক্ষের কিছুক্ষণ পরে চক্ষুর ইন্দ্রিয় দ্বারা রূপের যে সংলক্ষণ থেকে কিন্তু সেই রকম একটা জ্ঞান হচ্ছে এবং সেই জ্ঞানকে কিন্তু মনোবিজ্ঞান প্রত্যক্ষ বলছে। এবং এই মনোবিজ্ঞান প্রত্যক্ষ কিন্তু সংলক্ষণ বিষয়ক হওয়ায় কিন্তু এটা অভ্রান্ত, ভ্রান্ততা নিয়ে কল্পনা করো। তারপর এটা লিখে নাও, আত্মসংবেদন। আত্মসংবেদন প্রত্যক্ষ কাকে বলে? চিত্তের দ্বারা
চিত্তের দ্বারা চৈত্যের জ্ঞান লাভকে আত্মসংবেদন প্রত্যক্ষ বলে। এবার লেখো যে চৈত্য কি? চৈত্য বলতে কি বোঝানো হয়? সুখ দুঃখ প্রভৃতি চিত্তের বিভিন্ন অবস্থাকে, সুখ দুঃখ প্রভৃতি চিত্তের বিভিন্ন অবস্থাকে কিন্তু চৈত্য বলে। সুখ দুঃখ প্রভৃতি চিত্তের বিভিন্ন অবস্থাকে চৈত্য বলে এবং চিত্তের দ্বারা চৈত্যের জ্ঞান লাভকে কিন্তু আত্মসংবেদন প্রত্যক্ষ বলা হয়। ওকে, লেখা আছে তারপরে হচ্ছে যোগী জ্ঞান। যোগী জ্ঞান সাধক বা যোগী, সাধক বা যোগী যখন আর্য শব্দটি চতুষ্টয় রয়েছে, চারটা আর্য শব্দ রয়েছে, সাধক বা যোগী এই আর্য চতুষ্টয়ের যখন পূর্ণ জ্ঞান লাভ করে, সাধক বা যোগী আর্য সত্য চতুষ্টয়ের, সাধক বা যোগী আর্য সত্য চতুষ্টয়ের যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, সেই কিন্তু যোগী জ্ঞান প্রত্যক্ষ করেন। ওকে, লেখা গেছে। এরপরে আগের দিন আমাকে একজন বলেছিলেন, আমি অনুমানটা আজকে আর লেখালাম না, তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে? অনুমানটা আমি তোমাদের পিডিএফ এ দিয়ে দেবো, কারণ অনেকটা বড় আছে এটা। তোমাদের অনুমান সম্বন্ধে কি মানে পড়া আছে, ভালোভাবে জানা আছে? তাহলে তো আমাকে আর দিতে হবে না, যদি না জানা থাকে পিডিএফ এ দিয়ে দেবো। তোমরাই বলে দাও যে তোমাদের লাগবে কি অনুমানটা। অনুমান সম্বন্ধে তোমার কি জ্ঞান আছে, মানে একদম ভালোভাবে জ্ঞান যেটাকে বলো? কারোর অ্যান্সার নেই কেন? আচ্ছা, সবাই এখানে আছো তো? হ্যাঁ বলো। তাহলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আরেকজন আমাদের আগের দিন বলেছিলেন যে ওই ইয়েটা বুঝিয়ে দিতে, প্রজ্ঞাশীল আর সমাধি, তাই তো? কি একজন বলেছিলেন, আজকে কি আছো? হ্যাঁ, কে বলেছিল এটা? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটু লিখে নেবে, ওটা আজকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? একটু লিখে নাও, সবাই লিখে নাও, ঠিক আছে? অষ্টাঙ্গিক মার্গ সংক্ষেপে তিনটে ভাগে বিভক্ত। অষ্টাঙ্গিক মার্গ সংক্ষেপে তিনটে ভাগে বিভক্ত: প্রজ্ঞাশীল এবং প্রজ্ঞাশীল এবং সমাধি। অষ্টাঙ্গিক মার্গ সংক্ষেপে তিনটে ভাগে বিভক্ত: প্রজ্ঞাশীল এবং সমাধি। নৈতিক জীবন আমাদের নৈতিক জীবন হলো বিধি ও নিষেধ অনুসারী জীবন চর্চা, এবং এই জীবন চর্চার সম্যক জ্ঞান প্রয়োজন। বৌদ্ধ জ্ঞান বা সম্যক দৃষ্টি হলো, হ্যাঁ বলে দিচ্ছি, নৈতিক জীবন হলো বিধি ও নিষেধ অনুসারী জীবন চর্চা। নৈতিক বিধি ও নিষেধ অনুসারী জীবন চর্চা। এরূপ জীবন চর্চার জন্য সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। এরূপ জীবন চর্চার জন্য সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। এরূপ জীবন চর্চার জন্য সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। এবং বৌদ্ধ মতে সম্যক জ্ঞান বা সম্যক দৃষ্টি হলো আর্য সত্য চতুষ্টয়। বৌদ্ধ মতে সম্যক জ্ঞান বা সম্যক দৃষ্টি হলো আর্য সত্য চতুষ্টয়ের জ্ঞান। এই জ্ঞানকেই বলা হয় প্রজ্ঞা।
প্রজ্ঞা হলো, তারপরে দেখো, প্রজ্ঞা হলো সত্য জ্ঞান, প্রজ্ঞা হলো সত্য জ্ঞান বা বাস্তবতার সঠিক উপলব্ধি এবং এর মাধ্যম দিয়েই মানুষ অনিত্য অনিত্য দুঃখ অনাত্মা এর সত্যটা বুঝতে পারে। প্রজ্ঞা মানুষকে অজ্ঞানতা ও বন্ধ দেয়। লেখা গেছে প্রজ্ঞা, লেখা গেছে হোয়াট ইজ কল্ড প্রজ্ঞা। প্রজ্ঞা মানুষকে অজ্ঞানতা ও বন্ধন থেকে মুক্তি দেয়। এটা হলো নির্বাণের পথ, এটা হলো নির্বাণের পথ। এবং প্রজ্ঞা হলো সত্য জ্ঞান, প্রজ্ঞা হলো সত্য জ্ঞান এবং বাস্তবতার সঠিক উপলব্ধি। প্রজ্ঞা হলো সত্য জ্ঞান, বাস্তবতার সঠিক উপলব্ধি। এর মাধ্যমে মানুষ কিন্তু অনিত্য দুঃখ অনাত্মার সত্য বুঝতে পারে। লেখা গেছে সবার। তারপরে করো শীল। শীল বৌদ্ধ মতে কেবলমাত্রই জ্ঞানে মুক্তি হয় না, কেবলমাত্রই জ্ঞানে মুক্তি হয় না। শীল হেডিং করো। তারপরে লেখো বৌদ্ধ মতে কেবল জ্ঞানে মুক্তি হয় না, জ্ঞান অনুসারে সদাচার প্রয়োজন। শীল মানে সদাচার প্রয়োজন। এরপরে লেখো শীল মানে বৌদ্ধ দর্শনের শীল মানে নৈতিকতা বা সৎ আচরণ। এটা এই শীল দেহ বাক্য ও মনের শুদ্ধতা বজায় রাখে। শীল দেহ বাক্য মনের শুদ্ধতাকে বজায় রাখে। এবং বৌদ্ধ ধর্মের গৃহস্থের জন্য 5টি শীল রয়েছে, সেগুলো কি? হ্যাঁ বলে দিচ্ছি। শীল মানে নৈতিকতা বা সৎ আচরণ। এটি দেহ বাক্য ও মনের শুদ্ধতা, এটি দেহ বাক্য ও মনের শুদ্ধতা বজায় রাখে। হয়েছে? বৌদ্ধ ধর্মের গৃহস্থের জন্য 5টি শীল আছে। বৌদ্ধ ধর্মের গৃহস্থের জন্য 5টি শীল আছে। প্রথম হচ্ছে প্রাণী হত্যা না করা। তারপরে দেখো চুরি না করা, প্রাণী হত্যা না করা, চুরি না করা, মিথ্যা না বলা ও অসৎ চরিত্রতা না করা ও মাদক দ্রব্য থেকে বিরত থাকা। লেখা গেছে। এই 5টা শীল কিন্তু আছে। এবং শীল কি করে? মনকে সংযত করে এবং সমাধির জন্য কিন্তু তৈরি করে। শীল হচ্ছে মনকে সংযত
করে এবং সমাধির জন্য তৈরি করে। হয়েছে, এটা হচ্ছে শিল। লেখা গেছে, সবার লেখা গেছে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেন এটাই পারে এখান থেকে যে 5টা শিল কি কি বলা হয়েছিল শিল। তারপরে বললো, তারপরে লেখা হচ্ছে সমাধি। লাস্ট হচ্ছে সমাধি। সমাধি কি? সমাধি হচ্ছে সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক স্মৃতি। এটাতে লিখে নাও যে যে 5টা আমি কথা বললাম সেটা এইভাবেও তুমি না বলে এইটা লিখবে, ঠিক আছে? ওইটা তোমার বলা দরকার নেই যে বৌদ্ধ ধর্মের গৃহস্থের জন্য 5টি শিল আছে, ওই যেটা বললাম সেটা কেটে দাও, দরকার নেই। বড় হয়ে যাচ্ছে, তোমাদের বেশি চান্স দেবে না বলার জন্য, ওটা কেটে দাও। বৌদ্ধ দর্শনের 5 শিলের কথা বলা হয়েছে, বলবে সম্যক সংকল্প, ফার্স্ট ওয়ার্ড লেখো, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব এবং সম্যক স্মৃতি। এই 5টি হলো শিল। এইটা লিখো, ঠিক আছে? এইটা বল, এটা কেটে দাও, আগেরটা কেটে দাও, ঠিক আছে? সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক স্মৃতি। এই 5টা হলো শিল। বিভিন্ন বইতে বিভিন্ন রয়েছে, আমার মনে হয় এইটা বেশি অ্যাকুরেট, ঠিক আছে? আরেকটা বইতে দেখলাম এরকম রয়েছে, থেকে এইটা বলাটা বেশি, তোমরা এটাই বলবো। 5টা শিল কি কি যদি জিজ্ঞেস করে কি বলবে? সম্যক সংকল্প, সম্যক বাক, কর্মান্ত, সম্যক আজীব, সম্যক স্মৃতি। এই 5টা হলো শিল। এবং সংখ্যায় 5 বলে এদেরকে একত্রিত করা হয় পঞ্চশীল। সংখ্যায় 5 বলে এদেরকে একত্রিত করা হয় কি পঞ্চশীল। লেখা গেছে? আমাদের একটু বলো, লেখা গেছে নাকি? সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক আজীব, সম্যক স্মৃতি, এইগুলো হলো শিল। 5 বলে এদেরকে একত্রে বলা হয় কি পঞ্চশীল। এরা তারপরে দেখো সমাধি। কি করো? সমাধি শিল হয়ে যাবে। তোমরা কিন্তু ওটা বলবে না, ওটা আরেকটা বলতে রয়েছে, আমার এটাই, ঠিক আছে? ওটাই বলবো। সমাধি দেখো, সমাধি শিল বা সদাচারের দ্বারা চিত্ত পরিশীলিত হলে, শিল বা সদাচারের দ্বারা চিত্ত পরিশীলিত হলে সমাধির দ্বারা নির্ভর লাভ করা সম্ভব হয়। সমাধি মানে হচ্ছে আমাদের মনকে একাগ্র করা বা স্থিত করা। সমাধি মানে মনকে একাগ্র করা বা ধ্যানে স্থিত করা। এর ফলে আমাদের মন শান্ত, স্থির এবং স্বচ্ছ হয়। সমাধির মাধ্যমে বিভ্রান্তি, সমাধির মাধ্যমে বিভ্রান্তি, সমাধির মাধ্যমে বিভ্রান্তি, রাগ, লোভ ও আসক্তি দূর হয়। সমাধির মাধ্যমে বিভ্রান্তি, রাগ, লোভ ও আসক্তি দূর হয় এবং মন প্রজ্ঞা অর্জনের উপযুক্ত হয়। আমাদের প্রজ্ঞা অর্জনের উপযুক্ত হয়। লেখা গেছে? সমাধি মানে হচ্ছে মনকে একাগ্র করা বা ধ্যানে মগ্ন হওয়া। এর ফলে মন শান্ত, স্থির, স্বচ্ছ হয় এবং সমাধির মাধ্যমে বিভ্রান্তি, রাগ, লোভ, আসক্তি দূর হয়ে যায় এবং মন আমাদের প্রজ্ঞা অর্জনের উপযুক্ত হয়। এবং সমাধির মাধ্যম দিয়ে আমরা নির্বাণ লাভ করি, সমাধির দ্বারা আমরা নির্বাণ লাভ করি। বলতে পারবে এবার? এটাই হচ্ছে আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে, বাট তোমরা বলার সময় এইটাই বলবে।
এরপরে বলো তোমরা বৌদ্ধ দর্শন থেকে আগের দিন কিছু বলেছিলে যে আমাকে একটু বলে দিতে, একটু বলো আমাকে। এটা গেল, আর কি বলেছিলে একটু বলো। হ্যাঁ বলো। কোনটা কোনটা বলছো? তত্ত্ব সমাধি পরিষ্কার আমি শুনতে পাচ্ছি না ঠিক করে, মানে কোন বিষয়টার কথা বলছো তুমি, সেটা বলো আমাকে। সম্যক সমাধি মানে সম্যক সমাধিটা চলে যাবো, তাই তো? সপ্ত সমাধি পরিষ্কার, আচ্ছা। সম্যক সমাধির অর্থের মানে অর্থ কি, মানে যথার্থ জ্ঞান, তাই তো? মানে এটাই বলেছে যে অষ্টাঙ্গিক মার্গ, এটা কিন্তু সর্বশেষ অঙ্গ এই সম্যক সমাধি, এটাই তো? এবং প্রথম 7টি অঙ্গকে বলা হয় কি সপ্ত সমাধি পরিষ্কার। যেই 7টি অঙ্গের কথা বলা হয়েছে, আমার সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক জ্ঞান, সম্যক স্মৃতি, এই 7টি অঙ্গ, ঠিক আছে? এই 7টি অঙ্গকে বলা হয়েছে সপ্ত সমাধি পরিষ্কার। কেন কেন বলা হয়েছে, এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এটাকে কেন সপ্ত সমাধি পরিষ্কার বলা হয়েছে। কারণ এই প্রথম 7টি অঙ্গ, এই যে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক জ্ঞান, সম্যক স্মৃতি, এই 7টি অঙ্গ অতিক্রম করলে কিন্তু তুমি এই সম্যক সমাধিকে লাভ করবে, ঠিক আছে? তোমাকে আগে কিন্তু 7টি জিনিস অতিক্রম করতে হবে, একটা যদি সেখানে মিসিং হয়ে যায় তুমি কিন্তু সম্যক সমাধি লাভ করতে পারবে না। সেই জন্য বলা হচ্ছে সপ্ত সমাধি পরিষ্কার। বোঝা গেছে? বোঝা গেছে ঝর্ণা? তোমাকে কিন্তু সম্যক সমাধি লাভ করার জন্য এই 7টি স্তর অতিক্রম করে আসতে হবে। কোনো একটা স্তর যদি তুমি মিস করে যাও তুমি কিন্তু সম্যক সমাধি লাভ করতে পারবে না। এই জন্য এই 7টি অঙ্গকে বলা হয় কি সপ্ত সমাধি পরিষ্কার। তো তোমরা বলো যে পরের দিন তোমরা তো এটা ইন্ডিয়ান নিয়ে কমপ্লিট করো, এর পরের দিন আমাকে তোমরা কি দিয়ে মানে ইন্টারভিউ দেবে, ওয়েস্টার্ন ফিলোসফি নাকি লজিক নাকি, কারণ আমি বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করবো। এটাও হতে পারে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন একসাথে, ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন একসাথে। আর যেই ধরনের মানে কোশ্চেন হয় তোমাদের চাইল্ড সাইকোলজি থেকে, শিশু মনস্তত্ত্ব, ওগুলো থেকেও কোশ্চেন হয়, সব কিছু থাকবে সেগুলো, যা যা লিখিয়ে দিচ্ছি আজকে। পরের সোমবার দিন সেটা হবে ওই ডেমনস্ট্রেশনটা। তোমরা কি নিয়ে দিতে চাও সেখানে ডেমো? এখান থেকে তো তোমরা কোন কোশ্চেন হলো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং পেয়ে যাবে, ঠিক আছে? রেকর্ডিং পেয়ে যাবে তোমরা সবাই। আমি আগের আগের দিনের তাতে রেকর্ডিংটা কি হয়েছে বলো তো, অনেকদিন চাই যে ডেমো ডেমো আবার কি দেবো, মানে আমি যেটা ভেবেছিলাম এই জন্য ডেমোটা আমি দিয়ে নিয়ে আগে, ঠিক আছে? এবার তো স্টেশনের ক্লাসগুলো ওকে সবাই পেয়ে যাবে, প্রত্যেক দিনের ক্লাসটাই পেয়ে যাবে। তো বলো তোমাদের কোন বিষয় তোমরা ডেমো দিতে চাইছো, কারণ তোমাদের ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন থেকে কোনো একটা টপিক রেডি করে যেতে হবে। বৌদ্ধ দর্শন থেকে আর কিছু প্রবলেম রয়েছে তোমাদের তাও? বৌদ্ধ দর্শন থেকে তোমরা তো আমাকে লিখে দেখাবে বললো, ওই ও বলেছে আমাকে লিখে দেখাবে, ওর একটু সময় লাগবে। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে বৌদ্ধ দর্শনে কোনো গ্রন্থ রয়েছে, তোমরা অ্যান্সার দিবে বৌদ্ধ দর্শনে কি কোনো গ্রন্থ রয়েছে, এরকম ক্রস চেকিং একটা কোশ্চেন করি, ঠিক আছে?
তো তোমাকে কি অ্যান্সারটা কি দেবে সেখানে? একটা হ্যাঁ, যদি বলে যে তুমি বলো তো আমাকে। তোমাকে কি হবে যে বুদ্ধদেব রচিত কোনো গ্রন্থ পাওয়া যায় না। হ্যাঁ, এটা কিন্তু তার যে শিষ্যরা ছিল, তার শিষ্যদের, হ্যাঁ, কারণ বুদ্ধদেব কি করতেন, বুদ্ধদেব বলে যেতেন, ঠিক আছে, আর সুন্দর করে কৃষ্ণ সেইগুলোকে পরবর্তীকালে তার শিষ্যরা প্রচার করেছে, শিষ্যরা কিন্তু লিখেছে, সরি প্রচার করে লিখেছে সেই গ্রন্থগুলো। আর সেটার মধ্যে ফার্স্ট হচ্ছে কি ত্রিপিটক, এবং ত্রিপিটক কতগুলো এবং সেগুলো, এবং সেগুলোর মধ্যে কি কি হয়েছিল সেটা কিন্তু মোস্ট করে যাবে, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পিটকের কি কি বলা রয়েছে, বিনয় পিটক, সূত্র পিটক এবং অগ্নিকর্ম পিটকে কি কি বলা হয়েছে এটা জানো তো? এবং দীর্ঘনিকায়, মধ্যিকায় কটা সূত্র রয়েছে, সূত্রগুলো পড়ে যাবে, ঠিক আছে। যারা বৌদ্ধ দর্শনকে বলবে ছাড়বে না, বৌদ্ধ দর্শনটা কিন্তু মানা যাবে না। আর বলো, তোমরা এই বৌদ্ধ দর্শন থেকে অনেকেই দেখে, আর কিছু তোমরা মানে আমাকে অবশ্যই অবশ্যই হ্যাঁ, লজিক্যাল ইন্ডিয়ান ওয়েস্টার্ন লজিক, যে কোনো একটা শর্ট টপিক। ওয়েস্টার্নে কি করবে ভাবছো তুমি? ওয়েস্টার্নে হ্যাঁ, এত বড় টপিক। ওরকম বড় টপিক নেবো না, মানে যে কোনো একটি ফিলোসফারের ব্যাপারে ভাবো, ঠিক আছে, অ্যারিস্টটল ভাবতে পারো, অ্যারিস্টটল খুব ভালো হবে, যে চার কারণ তত্ত্ব, ঠিক আছে, ওটা ওটা করো তুমি। ওকে, আর অন্যরা কি করবে? অ্যারিস্টটল যে চার কারণ তত্ত্ব হয়েছে সেটা করো, খুব ভালো হবে ওটা, তোমরা যদি করতে চাও, ঠিক আছে, খুব ভালো হবে ওটা, কেউ করবে না ওরকম ভাবে সবাই। হ্যাঁ, কি বলছো? একদম, মানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, ওটাও তো ভালো হয়, এই জন্যই বললাম। হ্যাঁ, জানি, কি বলছো তুমি, একটু বলো। হ্যাঁ, তুমি যদি ডেকার্টের লোকের ওপর বলতে চাও বলতে পারো, কিন্তু সেখানে তোমাকে আরো যারা বলেছে, স্পিনোজা, যারা যারা দ্রৌপদী বলেছে প্রত্যেকেরটাই জিজ্ঞেস করবে তোমাকে, প্রত্যেকেরটা করে যেতে হবে, ঠিক আছে, লাইবনিজ, স্পিনোজা সবারটা করে যেতে হবে। যে কোনো জিনিস জিজ্ঞেস করবে। হুম, লকের লকের জ্ঞানটা ওটা করে যেতে হবে, জ্ঞানটা, ঠিক আছে, ওটাও ভালো। কান্টের কোপার্নিকাল রেভলিউশন, বিচারবাদ, একদম খুব ভালো টপিক, করো ওগুলো। কিন্তু তুমি শুধুমাত্র দ্রব্য নিয়ে যদি করতে চাও তাহলে কিন্তু তোমাকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, শুধুমাত্র দ্রব্য নিয়ে করতে চাই। আমি বলছি অত বড় টপিক তো চুজ করার দরকার নেই, তুমি কেন সব দিচ্ছ বেশি কোশ্চেন জিজ্ঞেস করার? হ্যাঁ 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 হ্যাঁ, কান্টের বিচারবাদ খুব ভালো হবে, কান্টের বিচারবাদ বলবো, ঠিক আছে। প্লেটোর ধারাবাদ, ছোট ছোট এরিয়া নিয়ে পড়ো, ওই যে অ্যারিস্টটলের তার কারণ তথ্য বললাম, ওটাও খুব ভালো, পড়তে চাই, ঠিক আছে, তোমরা পড়তে লাগো। আমি কিন্তু সোমবার ইন্ডিয়ান ওয়েস্টার্নে পুরো মানে শুধু না, আমি কিছু কোশ্চেনও তোমাদের জিজ্ঞেস করবো, পুরোটাই যেন রেডি থাকবে, ঠিক আছে। ছোট ছোট কোশ্চেন, তাদের মধ্যে দ্রব্য কি, স্পিনোজার মধ্যে দ্রব্য কি, ঠিক আছে, এই ছোট ছোট কোশ্চেন গুলো জিজ্ঞেস করবো। মানে স্পিনোজার যে দেহমূল সম্পর্কিত মতবাদ, সেই মতবাদটার নাম কি, এরকমই কোশ্চেন করে, বা ডেকার্টের দেহমূল সম্পর্কিত মতবাদের নাম কি, এবং বুকগুলোর নাম, ডেকার্টের যে বুকগুলোর নাম রয়েছে, ঠিক আছে, মেডিটেশন
তো বলতেই পারে, বলো তো রেখান্তে দুটো বুকের নাম বলো তো, বা স্পিনোজার দুটো বুকের নাম বলো। ঠিক আছে, এরকম কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে বুকের নাম দিয়ে, খুব ইম্পর্টেন্ট। আমি এক কাজ করবো, যেমন ইন্ডিয়ান ফিলোসফি দিয়েছি তো ওয়েস্টার্ন ফিলোসফি চেষ্টা করবো ওরকম একটা বুকের একটা পিডিএফ দিয়ে দেওয়া। ঠিক আছে, আমি চেষ্টা করবো ওটা একটা দিয়ে দাও তোমার, তোমরা দেখে যাবে করতে পারে এক্সামে। আর একটা কথা, হ্যাঁ বলো। হ্যাঁ, ঠিক আছে, আমি লিখে দেবো, তোমরা বানিয়ে নেবে। ঠিক আছে, তোমরা তো এটা পারবে, আমি শুধু দিয়ে দেবো, কিছু একটুখানি রিচার্জ করে দিতে পারবো, মানে পুরোটা তো বলে দেওয়া সম্ভব না, কিছু কিছু দিয়ে দেবো, সেটা তো তোমরা হ্যাঁ, তোমরা একটু ওয়েস্টার্ন ফিলোসফিটা পড়তে থাকো। ঠিক আছে, পড়লেই তোমরা বলতে পারবে। ঠিক আছে, তোমাদের দিনজাত দ্রব্যের সাথে দিনজাত দ্রব্য সম্পর্কিত মতবাদের কি পার্থক্য রয়েছে, ঠিক আছে, কি বলেছে, তখন তাদের মত করে দিলে শুধুমাত্র হবে। ওখানে তো শুধু মতটা চেয়েছে। ঠিক আছে, পার্থক্য মানে শুধু মত কি রয়েছে, তো তোমাকে একটু হয় ভালো ওয়েস্টার্ন ফিলোসফি, তারপরে আমি করে দেবো। ঠিক আছে, আর লজিক থেকে তোমরা কি ভাবছো? লজিক থেকে আগের দিন পল্লবী করছে, লজিক থেকে আবর্তন করছে, তোমরা কি করছো? তোমরা হ্যাঁ, বিবর্তন আবর্তন করেই করতে পারো, বিবর্তনও করতে ওইগুলো সোজাই রয়েছে। তারপর স্কোয়ার অফ অপোজিশন কে করবে? এটা খুব সোজা, স্কোয়ার অফ অপোজিশন এখন কেউ করো এখান থেকে। হ্যাঁ, তুমি করো ওটা। ঠিক আছে, ওটা খুব ভালো হবে, স্কোয়ার অফ অপোজিশন, সোজা, একদম সোজা। ওই ছকটা শুধু আঁকবে আর বোঝাবে, মানে ডেডিকেশন গুলো দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, মানে একদম সোজা বলতে গেলে। হ্যাঁ, যেটা ভালো লাগবে সেটাই করবে, সেটা তোমার নলেজ রয়েছে ভালো। ওকে, তোমরা কেউ ওই আবার 19 ইউজ করে বলুন না, আমি আজকে 19 ইউজ করে বোঝাবো। অনেকেই এরকম কোচিং করে, হ্যাঁ কোচিং করে টপিক দেখাবে, কিন্তু পরে গিয়ে পুরোটাই পেঁচিয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমি বলছি তোমরা না একটা কাজ করবে, তোমরা সোজা টপিক গুলো চুজ করো, একদম সোজা সোজা। ঠিক আছে, যাতে গিয়ে আর কোনো নার্ভাসনেস না লাগে, তুমি ক্লিয়ার ভাবে বুঝে আসতে পারো। তোমার কনফিডেন্সটাই দেখবে ওখানে, তুমি কতটা তুমি মানে কনফিডেন্স রয়েছে তোমার মধ্যে, তুমি ভয় পাচ্ছ কিনা, ওগুলোই দেখো। তোমাকে ম্যাক্সিমাম 5 মিনিট টাইম দেবে, 5 মিনিট। এটা কিন্তু তুমি একটা এমন কিছু রেডি করো যেটা 5 মিনিটের মধ্যে অনেক বড় খাতার পরে খাতা করে লিখে যাচ্ছ, ওরকম করো না। ঠিক আছে, 5 মিনিটে কিছু রেডি করো, একদম একদম ছোট, কত লাইনের হবে, 10 লাইনের হবে, এরকম রেডি করবে। ঠিক আছে, একদম ছোট করে একটা জিনিস রেডি করো, মানে 3টে টপিক বলছি, ইন্ডিয়ান, ওয়েস্টার্ন এবং লজিক থেকে। ওকে, হ্যাঁ ওটাই ফলো করবে, আমি বললাম তো বিবর্তন করো, বললাম তো মোটেই তো হ্যাঁ, এটা আবার বলছি না, ও বছরের আবেদন থেকে সম্ভব নয় বলতে। ঠিক আছে, ও বছরের আবেদন, এখান থেকে তোমার তুমি সেটাই করছো। ঠিক আছে, মানে ও তো অবস্থান করছে, তুমি বিবর্তনটা করো, ওটাই করো, ওটাই করো। যেখান থেকে তোমার কোশ্চেন করার সুযোগ পাবে সেই জিনিসটাই বাঁচবে। হুম, কারণ পরীক্ষার সময় এমনি ওই জন্যই বলছি যে স্কোপ না পায় বেশি কোশ্চেন করার। ঠিক আছে, ওকে, তাহলে পরের দিন আমি ইন্ডিয়ান, ওয়েস্টার্ন অ্যান্ড কি বললাম, শুধুমাত্র ইন্ডিয়ান ওয়েস্টার্ন, লজিক না এখন, লজিক আবার পরের দিন। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের চান্স দিলাম কি ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটো ভালো করে পড়বে। ওকে,
যা যা প্রশ্ন আছে পরের দিন কিন্তু আমি সেখান থেকে কোশ্চেন তোমাদের ধরবো, দেখি কতটা তোমাদের মানে কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, সেগুলো দেখা যাবে পরে। আর আজকে লেখাটা তোমরা লিখতে গেলে ছবি তুলে দেবে, মানে এরকম দিয়ে দিতে হবে ওদেরকে। কি দেবে আমার তো বলো না। বউ দাঁড়িয়ে রয়েছে, ঝর্ণা রয়েছে, আর দাঁড়িয়ে রয়েছে। ও তাহলে বউ লিখতে পেরেছো? বউ তুমি ওটাই আছে যেটা লিখতে পেরেছো, ঠিক আছে দিয়ে দিও তাহলে। তাহলে তোমরা তোমাদের কি কাজ থাকবে পরের দিন? সোমবার দিন আমি 3-4 দিন রয়েছে, তোমরা কিছু করে রেডি করবো, যেমন স্টেশনে যেগুলো বললাম, বৌদ্ধ দর্শন যারা থেকে করছো, বৌদ্ধ দর্শন আর ওয়েস্টার্ন টাইম কি বলবে, যেটা বললাম চার ধরন এটা হচ্ছে অনেকগুলো টপিক বললাম। লকের জ্ঞান তত্ত্ব করতে পারো, কান্টের বিচারবাদ, কান্টের কোপার্নিকাল রেভলিউশন, হ্যাঁ এগুলো ভালো আছে। আর তোর ধারণাবাদ যে পড়বে ওগুলো নিয়ে করতে পারবে, তোর ধারণাবাদ খুব ভালো এগুলো। ডেকার্টের যোগ্য, ডেকার্টের যোগ্যটা খুব ছোট রয়েছে, কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ডেকার্টের হ্যাঁ তুমি না 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 না, তোমাকে অত টাইম দেবে না, 5 মিনিটের মধ্যে করতে হবে, ঠিক আছে? এবার কি করবে, ডেকার্ট স্টার্ট করে ডেকার্ট যোগ্য সম্বন্ধে কি বলতে চেয়েছেন তোমাকে থামিয়ে ওখান থেকে আরো কোশ্চেন করবে, ঠিক আছে? কিন্তু এটা করলে কি বলতো, মানে স্পিনোজা, লাইবনিজ, আরো আরো ভালো সবার যোগ্য সম্পর্কে তোমার ধারণা রাখতেই হবে, সবার যোগ্য সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে, যোগ্য নিয়ে করতে গেলে যে কোনো কারোর যোগ্য নিয়ে করতে গেলে, ঠিক আছে? অনেক সময় করে থাকে, অনেক সময় করে না, তাই তুমি আমি বলছি যে ডেকার্টের যোগ্য নিয়ে করতেই পারো, ঠিক আছে? 5 মিনিট এমন করে রেডি করো, 5 মিনিটের মধ্যে করবে, মানে বলতে পারো 10 লাইন হয়, 10-12 লাইন, বেশি না। আর ডেকার্টের দ্রব্য খুব সোজা রয়েছে, যেটা রয়েছে খুব সোজা, তোমরা করতে পারো, ঠিক আছে? ডেকার্টের মানে ক্রিয়া প্রতিক্রিয়া বা যে দেহ মনের তত্ত্ব ওটা নিয়েও তো করতে পারো সব। ডেকার্টের যে ক্রিয়া প্রতিক্রিয়া দেহ মনের যে ওটাও তো করতে পারো, স্পিনোজার সমান্তরাল বা, ঠিক আছে? দেহ মন সব করতে পারো যদি চাও, ঠিক আছে? তাহলে আমি কিছু আছে তাহলে কেমন হচ্ছে, আর তোমরা বৌদ্ধ দর্শন ভালো করে দেবে, বৌদ্ধ দর্শন। আর তুমি কি নিয়ে দিচ্ছ বৌদ্ধ দর্শন ইন্ডিয়ানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে তোমাকে ব্যক্তির জায়গাটা স্টার্ট করতে হবে, ব্যক্তি সম্পর্ক, ওটাই তো মানে করেছে। হ্যাঁ একদম না, মজাই হবে না। এটা এটা থেকে আপনি বলতে বেশি কোশ্চেন করার চান্স নেই, করাই যায়, এটা করাই যায় ভালো। ন্যায় দর্শন থেকে প্রত্যক্ষ ন্যায় দর্শনে কিন্তু অনেক রকমের সূত্র রয়েছে, যেগুলো আমরা করি, ওই সেই অনেক বইয়ের মধ্যে রয়েছে, অনেক কোন কোন বই, ওখানে গিয়ে মানে ঝগড়া পেকে যায়, ওখানে গিয়ে ঝগড়া পেকে যায়। আর ওখানে গিয়ে যদি ওরা নিজেরাই কোশ্চেন করছে নানান ধরনের, তাই হচ্ছে
সবথেকে কি বলতো, ওয়েস্টার্ন নিয়ে করলে না বেশি কোশ্চেন করার সুযোগ পায় না, কারণ ওরা বেশিরভাগই ইন্ডিয়ানে গেম করে। ওয়েস্টার্ন নিয়ে কেউ যদি তোমাদের যদি ডেমোতে হয়, তোমার ওয়েস্টার্ন নিয়ে বললেও হবে, কারণ 5 মিনিট তোমাকে সময় দেবে। তাও আমি বলছি সবথেকে রেডি করে ওই ইন্ডিয়ান, ওয়েস্টার্ন এবং লজিক তিনটের থেকে কোর এরিয়াগুলো, ঠিক আছে? ওই জন্যই বললাম তোমরা কাজ করবে যে ওয়েস্টার্ন থেকে মানে এই টপিকগুলো তোমার ভালো করে পড়ো, এখান থেকে মনে হচ্ছে খুব ভালো জানো, বোঝাতে পারবে, সেরকম টপিক চুজ করো। কারণ আমি তো জানি না তোমরা কোনটা জানো, ঠিক আছে? তোমরা এটাই করো যে তোমরা পারবে, এত বছর ধরে খুব ভালো জানতে। সেটাই, কিন্তু তোমাকে আগে চুজ ওখানে গিয়ে না ভাবো, মানে ওখানে গিয়ে তো আরো ভাবনার একটা চান্স চলে আসবে, কিন্তু তুমি দেখাবে না কাউকে, তুমি ভয় পাচ্ছ, ঠিক আছে? একদম। আর তোমরা তো শিক্ষক, মানে তোমরা তো শিক্ষকই, শিক্ষক হতে যাচ্ছ, ইন্টারভিউ মানে তো শিক্ষক হতে যাচ্ছ ওখানে, ওই জন্যই তোমাদের মধ্যে সে সবার মধ্যে আমি বলছি তোমাদেরকে, সেদিনই আমি বলছি তুমি আমার কাছে দিয়ে করো, ঠিক আছে? রিপ্রেজেন্ট করো, দেন তুমি ওখানে গিয়ে করতে, ঠিক আছে? ওই জন্য সোমবার আরেকটু ওটাই নেবো, ইংলিশ নেবো, ওয়েস্টার্ন, ঠিক আছে? সবার জন্য আমি 10 মিনিট করে দেবো, ওকে? আর যেই জায়গাগুলো মানে একদম ভালো হবে না সেটা আমি বলেও দেবো। তোমরা আগে আজকে তোমাদের কাজ থাকলো, তোমরা ওয়েস্টার্ন আগে চুজ করো কোন টপিকটা তোমার খুব ভালোভাবে জানো, সেটা আগে চুজ করো, ওকে? আর লজিক থেকে একটা টপিক ওই বললাম, সেটা বিবর্তন, আবর্তন, স্কয়ার অফ অপোজিশন, যেটা পারো। একদম কঠিন টপিকে যেও না, যে ডায়াগ্রাম এগুলোতে করো, ঠিক আছে? বুড়িও ভাষা এগুলো করো, কেউ ওই রুলস করতে যাবে না, রুলস একটা ভাষা আমার এখানে একদমই না বাবা, নিয়ে করলে মানে তার অবস্থা থেকে একদম যা হয়ে যাবে সেটা হচ্ছে আর বলার মতো না, ঠিক আছে? এইসব টপিক নিয়ে কি করবে না, একদম সোজা টপিক চুজ করো, সোজা টপিক, ওকে? ঠিক আছে, তাহলে তোমরা লেট করে দিতে পারো আমার কাছে তোমাদের। আচ্ছা, তুমি না একবার আমাকে, কারণ তুমি ইন্ডিয়ান থেকে, আমি তো ব্যক্তি সম্বন্ধে, ঠিক আছে? 4 5 মানে অনুমান প্রমাণ খন্ডন কিভাবে করলে যেটা তুমি ওইটা বলতে পারে, ঠিক আছে? ওটা তৈরি করে, হ্যাঁ একদম, ঠিক আছে। আর ইয়ে হলে আমাকে দিবে নিচে, ঠিকঠাক রয়েছে, ওকে? আচ্ছা, গুড নাইট সবাইকে, তোমরা লেট করে